আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা বোর্ডে একটা জিকে, যেটা আমরা ফিলোসফি থেকে নিয়ে আসছি, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। জিকে দেখেন লেখা আছে দর্শন। এই যে দেখেন দর্শন জিকে যেটা আছে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, আবার কোন বিশ্ববিদ্যালয়ে দেয় না। আবার কোন বিশ্ববিদ্যালয় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যতি রেখে অন্য ক্যালকুলেটর ব্যবহার করতে অনুমতি দেয়। উপরের বক্তব্যটির নিচের কোন বিবরণকে সমর্থন করে? এখন দিকে জিকে থেকে কিন্তু অনেক সময় এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের আসে, ঠিক আছে? তো তখন এটা আমরা কিভাবে কি করব? কিচ্ছু না, এটা হলো আপনি পড়ার সময় খুব ঠান্ডা মাথায় সুস্থভাবে পড়ার চেষ্টা করবেন। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, আবার কোন বিশ্ববিদ্যালয়ে দেয় না। আবার কোন বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো আছে ওইগুলো বাদে অন্য ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। তার মানে এখানে ঘটনা কিন্তু দুইটা, একটা হলো কর্তৃপক্ষ ব্যবহার করতে দেয়, আর একটা হলো কর্তৃপক্ষ ব্যবহার করতে দেয় না। যখন আপনি প্রশ্নটা পড়বেন, প্রশ্নটা পড়ার সময় কিন্তু ঘটনাটা বুঝে ফেলবেন। দেখেন উপরের বক্তব্যটির নিচের কোন বিবরণকে সমর্থন করে? আপনি যদি দেখেন ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে কর্তৃপক্ষের দুই ধরনের মত আছে, রাইট? একটা হলো ব্যবহার করতে দেয়, আর একটা হলো দেয় না। বিশ্ববিদ্যালয় ইদানিং বেশি কড়াকড়ি আরোপ করছে, এটা কিন্তু উপরকর এই অনুচ্ছেদের সাথে মিলে না। শিক্ষার্থীদের মধ্যে ক্যালকুলেটর ব্যবহারের প্রবণতা বেড়েছে, ক্যালকুলেটরের বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। তার মানে এইখানে দেখেন ঘটনা হলো ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে কর্তৃপক্ষের দুই ধরনের মত আছে। আমার মনে হয় আপনারা বিষয়টা কিন্তু একদম পরিষ্কার বুঝতে পেরেছেন, এবং আপনি এটা ভালো করে খেয়াল করে দেখেন, একদম পরিষ্কারভাবে খেয়াল করে দেখেন যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, আবার কোন বিশ্ববিদ্যালয়ে দেয় না। এর মানে কি আসলে? দেখেন আপনি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে কিন্তু হয়ে যেতেছে ঘটনা এখানে দুইটা, কোনো বিশ্ববিদ্যালয় দেয়, কোনো বিশ্ববিদ্যালয় দেয় না। আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আবার কোন বিশ্ববিদ্যালয় প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যতি রেখে অন্য ক্যালকুলেটর ব্যবহার করতে অনুমতি দেয়। আচ্ছা, এর মানে কি? আবার এর মানে দেখেন এখানেও দেখেন যে কিছু কয়েক ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে, অর্থাৎ যেগুলো প্রোগ্রাম আছে সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না, যেগুলো প্রোগ্রাম নেই সেগুলো ব্যবহার করতে দিচ্ছে। একই কথা, অনুমতি দিচ্ছে অথবা দিচ্ছে না। তার মানে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে কর্তৃপক্ষের দুই ধরনের মতামত কিন্তু এখানে আছে। আমার মনে হয় ব্যাপারটা। আচ্ছা দেখেন বোর্ডে কি পরিষ্কার করে লেখা আছে, ভালো করে দেখেন, তাকায় দেখেন কি আছে। ছুটির দিনে সবুর সাহেব অনেকটা সময় কাজ করেন তার সবজি ও ফুলের বাগানে। ছুটির দিনে সবুর সাহেব অনেকটা সময় কাজ করেন তার সবজি ও ফুলের বাগানে। তার স্ত্রী অবসর সময়ে গান শোনেন ও বই পড়েন। তারা দুজনই রান্না করতে পছন্দ করেন। আসলে এই অনুচ্ছেদটা আপনারা ভালো করে পড়বেন। এই অনুচ্ছেদটা যদি আপনারা ভালো করে পড়েন, বাকি বিষয়গুলো কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। উল্লেখিত বিবরণটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য? উল্লেখিত বিবরণটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য? দেখেন আপনারা একটু খেয়াল করলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন নিচের কোন তথ্যটি সত্য। দেখেন সবুর সাহেব গাছ লাগাতে ও সবজি চাষ করতে পছন্দ করেন, ব্যাপারটা কিন্তু রিলেটেড। সবুর সাহেব গাছ লাগাতে এবং সবজি চাষ করতে পছন্দ করেন বিধায়ী কিন্তু ছুটির দিনে সবুর সাহেব অনেকটা সময় কাজ করেন তার সবজি ও ফুলের বাগানে। স্বাভাবিক। সবুর সাহেব গান শুনতে পছন্দ করেন না এমন কথা কিন্তু বলা নাই এটার মধ্যে। পছন্দ করেন কি করেন না এই ধরনের কোনো কথাই বলা নাই, মানে ব্যাপারটা কিন্তু সবুর সাহেবের সাথে রিলেটেড না। সবুর সাহেবের স্ত্রী সবুর সাহেবের জন্য সবজি রান্না করেন, তো এই ক্ষেত্রে রান্না বান্নার কথা, দুইজনেই রান্না পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে সবুর সাহেবের স্ত্রী সবুর সাহেবের জন্য সবজি রান্না করেন, এটা কিন্তু উপরকার অনুচ্ছেদের সাথে রিলেটেড না। এরপরে দেখেন সবুর সাহেবের স্ত্রী 20 শতকের উপন্যাস পছন্দ করেন। 20 শতকের উপন্যাস পছন্দ করেন, দুঃখিত এই জায়গা হবে পছন্দ, পছন্দ শব্দটা আসে নাই। 20 শতকের উপন্যাস পছন্দ করেন। তো আপনার কাছে কোনটা মনে হয়? দেখেন একেবারে কিন্তু ব্যাপারটা স্বাভাবিক। সেটা কি
যে আসলে রিলেটেড যে বাক্যটা এটাই কিন্তু হবে। এবং দেখেন কেন এটা হবে, এটা যদি আপনি একটু চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আরেকটা বিষয় এখানে যদি আপনি এভাবেও চিন্তা করেন, দেখেন এই ধরনের বড় বড় অনুচ্ছেদের ক্ষেত্রে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এটাকে আপনার আনসার করতে হবে। সেই আনসারের ক্ষেত্রে এত বড় বড় অনুচ্ছেদের ক্ষেত্রে সাধারণত ক নাম্বারটাই কিন্তু বেশি অপশনে কারেক্ট দেওয়া থাকে, আমরা এ যাবৎ পর্যন্ত যা দেখি। তো এই ক্ষেত্রে আপনি ক নাম্বারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। এইভাবে গুরুত্ব দিয়ে আপনি যদি ঘটনাটা বুঝেন, বুঝে বুঝে আপনি রিলেটেড বিষয়টা বসাই দিলেই কিন্তু হয়। আচ্ছা দেখেন, অনেক সময় কিন্তু এই ধরনের কিছু প্রশ্ন আমাদের থাকে, একটু ভালো করে খেয়াল করেন। বিবরণ দেওয়া থাকে এরকম: বাংলাদেশের কলেজগুলোকে কি বিশ্ববিদ্যালয়ে উন্নতি করা উচিত? এখানে একটা বিবরণ দিয়ে দিছে। এই বিবরণের আলোকে দুইটা যুক্তি দিছে। যুক্তি এক, হ্যাঁ, কারণ কলেজেই শিক্ষার্থীদের মান যাচাইয়ের ভালো জায়গা এবং তাতে ডিগ্রি প্রদানও যথাযথভাবে সম্ভব। যুক্তি দুই, না, কারণ কারণ কি নিশ্চয়তা আছে? কি নিশ্চয়তা আছে কলেজগুলোতে ডিগ্রি প্রদানের ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না? দেখেন, প্রথমটা হলো ইতিবাচক যুক্তি আর দ্বিতীয়টা হলো নেতিবাচক যুক্তি। এর মধ্যে কি প্রবেশ করছে? সন্দেহ কিন্তু প্রবেশ করে গেছে একটা। ভালো করে খেয়াল করবেন, এর মধ্যে একটা সন্দেহ প্রবেশ করে গেছে। তার মানে প্রথম যুক্তিটা এটা কিন্তু ইতিবাচক যুক্তি। ইতিবাচক বা হাবাদক যুক্তিগুলোকে বলা হয় সবল যুক্তি, আর নেতিবাচক বা নাবাদক যুক্তিগুলো বলা হয় নেতিবাচক যুক্তি বা দুর্বল যুক্তি। তাই আপনি দেখেন এখানে প্রশ্ন, কোন যুক্তিটি সবল? কেবল যুক্তি এক সবল, কেবল যুক্তি দুই সবল, কোন যুক্তি সবল না, উভয় যুক্তি সবল। আমি কিন্তু এখানে একটা কথা বলেছি যে হ্যাবোধক যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো হলো সবল যুক্তি, আর নাবোধক যে যুক্তিগুলো সাধারণত এই যুক্তিগুলো হলো দুর্বল যুক্তি। তো সুতরাং আপনি এখানে ভালো করেই বুঝতে পারতেছেন, কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আপনার কেবল যুক্তি এক সবল, এটা কিন্তু আমাদের কারেক্ট হবে। দেখেন আপনি এইখানকার মূল কথা যেটা, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে বিবরণটা আপনি ভালো করে পড়বেন। এখানে দেখেন হ্যাবাতক যে যুক্তিগুলো, এগুলো সাধারণত সবল যুক্তি, আপনি পড়লেই বুঝতে পারবেন। আর নাবোধক যে যুক্তিগুলো, এগুলো সাধারণত নেতিবাচক বা দুর্বল যুক্তি। এগুলো বোঝার চেষ্টা করুন লাগবে। কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন যখন কখনো ফেস করি না, যদি এই ধরনের প্রশ্ন আমরা জিকের মধ্যে এই ধরনের কোশ্চেন আসে, বুঝতে হবে কিন্তু আপনাকে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয় কি, প্রশ্ন পড়ার সময় আমরা এইভাবে পড়ি যে কোন যুক্তিটি সরল, কিন্তু লেখা আছে সবল। কোন যুক্তিটি সরল, এইভাবে যদি আমরা ভুল পড়ি পরীক্ষার মধ্যে, প্রশ্নপত্রে যখন ভুল পড়ি, তখন কিন্তু আমাদের আনসারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো আমরা মনে হয় বুঝতে পারছি যে এখানে কোন যুক্তিটা সবল। দেখেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখেন বোর্ডে লেখা আছে বিবরণ: কিছু আত্মোৎসর্গ মানে আত্মাকে যারা উৎসর্গ করে, অর্থাৎ কোনো কিছুর জন্য যারা জীবন দেয়, কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান। আচ্ছা, কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান, সব সমাজকর্মী পুণ্যবান। সিদ্ধান্ত এক, কিছু আত্মোৎসর্গ করা মানুষ সমাজকর্মী। এটা কোনো কথা হইল যে আত্মোৎসর্গ করা কিছু মানুষ সমাজকর্মী না সব মানুষই সমাজকর্মী? এটা তো আমরা বলতে পারতেছি না। এই সিদ্ধান্ত কিন্তু এখান থেকে নেওয়া যায় না। সিদ্ধান্ত দুই, কিছু সমাজকর্মী হলেন আত্মোৎসর্গ করা মানুষ। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, সব সমাজকর্মী কিন্তু আত্মোৎসর্গ করা মানুষ হইতে পারে, অর্ধেক সমাজকর্মী আত্মোৎসর্গ করা মানুষ হইতে পারে। এখানে কিছু শব্দটাই কিন্তু ব্যবহার করা যায় না। কিন্তু আপনি বিবরণে যেটা লক্ষ্য করছেন, কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান হতেই পারে, কিছু মানুষ পুণ্যবান, সব সমাজকর্মী পুণ্যবান। তার মানে কি সব সমাজকর্মী আত্মোৎসর্গ করা মানুষ হতেও পারে, নাও পারে। তার মানে দেখেন বিবরণ থেকে কোন সিদ্ধান্তটি নিশ্চিত হয়। যেমন আমরা যদি এইখানে বলি সব চোরই মানুষ, এই কথাটা যদি বলি সব চোরই মানুষ, কিন্তু সব মানুষ চোর নয়। দেখেন এই সিদ্ধান্তটি থেকে আমরা আসলাম যে সব চোরই মানুষ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো? অন্যভাবে সেটা কিন্তু বলা যাবে না, কিন্তু সব মানুষ কিন্তু চোর না। তার মানে এইখানে আপনাকে যে কথাটা বুঝতে হবে যে কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান, তার মানে সব মানুষই কি পুণ্যবান? আবার বলতেছে সব সমাজকর্মী পুণ্যবান, তার মানে কি
সব সমাজকর্মী কি আত্মোৎসর্গ করা মানুষ? কিছু আত্মোৎসর্গ করা মানুষ সমাজকর্মী, কিছু সমাজকর্মী হলেন আত্মোৎসর্গ করা মানুষ। এর মধ্যে থেকে কিন্তু আমরা সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারি না। আপনি একটু চিন্তা করতে পারেন। তাই দেখেন, প্রশ্ন, বিবরণ থেকে কোন সিদ্ধান্তটি নিশ্চিত হয়? কেবল সিদ্ধান্ত এক নিশ্চিত হয়, মানে কিছু আত্মোৎসর্গ করা মানুষ সমাজকর্মী হয় না, কিন্তু কিছু সমাজকর্মী হলেন আত্মোৎসর্গ করা মানুষ। সিদ্ধান্ত দুই নিশ্চিত হয়? উভয় সিদ্ধান্তই নিশ্চিত হয় না, কোনোটাই নিশ্চিত হয় না। অর্থাৎ এইখানে কিন্তু কোনোটাই কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না। কারণ আপনি একটু পেছানো যদিও আপনার কাছে মনে হয়, কিন্তু আপনি বিষয়টা খেয়াল করবেন। ধরেন কিছু মানুষ, এটাকে যদি আমরা এইভাবে বলি যে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে, এর মধ্যে কিছু মানুষ পুণ্যবান, আমরা ধরে নিলাম। কিছু মানুষ যারা আছে দেশের জন্য আত্মোৎসর্গ করেছে, তার মধ্যে কিছু মানুষ পুণ্যবান। সব সমাজকর্মী পুণ্যবান। তার মানে আপনি কি বলবেন যে কিছু আত্মোৎসর্গ করা মানুষ সমাজকর্মী? না, একটু কোনো আমরা সিদ্ধান্ত দিতে পারি না। আচ্ছা, কিছু সমাজকর্মী হলেন আত্মোৎসর্গ করা মানুষ, এই সিদ্ধান্ত কিন্তু আমরা দিতে পারি না। তাই আপনি বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং খুব সহজেই আপনার কাছে গেলে কিন্তু অ্যান্সার এসে যাবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের কোন জায়গায় আসে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো কখনো কখনো দেখা যায় যে ইংরেজিতে ট্রান্সলেট করে দেয়, আবার কখনো কখনো এইভাবে যে ইংরেজিতে ট্রান্সলেট করে দিলে এটা এরকম হতে পারতো, বিবরণটা ইংরেজিতে কি লিখতে, স্টেটমেন্ট। ঠিক আছে, কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান। ঠিক আছে, তার মানে এখানে আমরা কিছু আত্মোৎসর্গ করা মানুষ পুণ্যবান, এগুলা ট্রান্সলেট করে, এই যে যে বিষয়গুলো আছে এগুলা ট্রান্সলেট করে আপনারা দিতে পারে। যেখানে সিদ্ধান্ত বলতে পারে কনক্লুশন 1, সিদ্ধান্ত 2 বলতে পারে কনক্লুশন 2। হ্যাঁ, এর মধ্যে থেকে কোনটা হবে, এইভাবে কিন্তু অনেক সময় ওনারা প্রশ্ন করে থাকেন। তো আপনাকে বুঝতে হবে, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা পরিষ্কার। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। আচ্ছা, একটু বোর্ডের দিকে তাকান, দেখেন কি আছে। কার্য কারণ নির্দেশ করো। তার মানে এখানে দেখেন, একটু ভালো করে পড়লে আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো। তবে এইগুলো পড়া আগের থেকে আমাদের অভ্যাসটা থাকতে হবে। বাইরের আবহাওয়া ভালো ছিল না, হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। রফিক সাহেব আজ আর অফিসে, রফিক সাহেবের, একটু ভুল হয়েছে, রফিক সাহেবের আজ আর অফিসে যাওয়া হলো না। তো আপনি দেখেন নিচে লেখা আছে এক কারণ দুই ফলাফল। এর থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এক কারণ কিনা। আপনি দুইকে প্রশ্ন করলে বুঝতে পারবেন। রহিম সাহেব কেন অফিসে গেল না? কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তাহলে এক কারণ দুই ফলাফল, কথা কিন্তু ঠিক আছে। দুই কারণ, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কারণটা কি? রফিক সাহেব অফিসে গেল না। তো এটি কি কারণ? হইতে পারে না। এক ও দুই উভয়ই স্বাধীন কারণ, অন্য কোনো কারণ না। এর কিন্তু স্বাধীন না, উভয়ই স্বাধীন কারণের ফলাফল না। তার মানে আপনি একটু ভালো করে বুঝলেন। দেখেন এখানে এক কারণ দুই ফলাফল, এক কারণ দুই ফলাফল। অর্থাৎ বিষয়টা হলো রহিম সাহেবের আজ আর অফিসে যাওয়া হলো না। কেন হলো না? কারণটা কি? একলাই চলে আসে, বাইরের আবহাওয়া ভালো ছিল না, হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এই কারণে কিন্তু আপনার রফিক সাহেবের কোথায় যাওয়া হলো না? অফিসে যাওয়া হলো না। এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা আগের থেকে ফেস করি তাহলে ব্যাপারগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। তো আমরা এই ধরনের ক্লাস নিয়ে আপনারা যদি চান, আপনাদের সামনে প্রতিনিয়ত আসবো, ডেইলি আসবো। যে এখন আমি যে সময়টা ভিডিও করতেছি, এখন বাজে হলো 4:15, ঠিক আছে? দিন না, কিন্তু রাত 4:15 বাজে। তো আমি এইভাবে ভিডিওগুলো, রিসার্চধর্মী ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। কোনটা কমন পড়বে কোনটা কমন পড়বে না সেটা কিন্তু মুখ্য বিষয় না। যে রিলেটেড কোশ্চেনগুলো আসে, আপনাদের কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে, যেগুলো আপনারা সলভ করতে পারতেছেন না, আমি আপনাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা কমেন্টস বক্সে লিখে দিবেন যে কোন ধরনের উত্তর আপনারা চান, কোন ধরনের প্রশ্নের সলভগুলো আপনি চান, আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।